1971 সালে 9 মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এর আগে এই ভূখণ্ড কয়েকশো বছর ধরে বিভিন্ন শক্তির অধীনে ছিল, মোগল শাসন থেকে শুরু করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, আর সবশেষে 1947 থেকে 1971 পর্যন্ত ছিল পাকিস্তানি শাসন। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ মূলত সংসদীয় এবং রাষ্ট্রপতি শাসিত উভয় পদ্ধতির সরকারের অভিজ্ঞতাই অর্জন করেছে। স্বাধীনতার পর 1973 সালে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত 5 দশকে বাংলাদেশে অনেকগুলি নির্বাচন হয়েছে। তার মধ্যে ছিল 1970-এর দশকের রাষ্ট্রপতি নির্বাচন, 80-র দশকের সামরিক সরকারের অধীনে নির্বাচন এবং 90-এর দশক থেকে শুরু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন। তবে সাম্প্রতিক দশকগুলিতে নির্বাচন পদ্ধতি, দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণ এবং ভোটাধিকার নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে। নির্বাচনী ব্যবস্থার এই বিবর্তন ও পট পরিবর্তনের হাত ধরেই বিভিন্ন সময়ে রাষ্ট্রের হাল ধরেছেন ভিন্ন ভিন্ন নেতৃত্ব। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কারা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কেমন ছিল তাদের শাসনকাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 থেকে 1975 পর্যন্ত। তার আমলের সাফল্য ছিল প্রায় ধ্বংসস্তূপ থেকে দেশের পুনর্গঠন এবং 1972 সালে একটি আধুনিক ও গণতান্ত্রিক সংবিধান উপহার দেওয়া। আর ব্যর্থতা বলতে 1975 সালে বহুদলীয় গণতন্ত্র রহিত করে একদলীয় শাসন প্রবর্তন এবং সেই সময়ের দুর্ভিক্ষ মোকাবিলায় প্রশাসনিক ব্যর্থতা। এরপর আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 থেকে 1981 সাল পর্যন্ত। বহুদলীয় গণতন্ত্রের পুনরুদ্ধার এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি বিপ্লব ও গ্রামীণ অর্থনীতির প্রাণ সঞ্চার, এগুলি ছিল তার আমলের সাফল্য। আর ব্যর্থতা বলতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ এবং বিচার বহির্ভূত সামরিক আদালতের মাধ্যমে অসংখ্য সেনাদের ফাঁসি বা নিখোঁজ করে দেওয়া। জিয়াউর রহমানের পর আসেন হুসেইন মোহাম্মদ এরশাদ 1982 থেকে 1990 সাল। এই সময় তার শাসনকালে সাফল্য ছিল উপজেলা ব্যবস্থা প্রবর্তন এবং গ্রামীণ পরিকাঠামো ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন। তবে ব্যর্থতাও ছিল দীর্ঘ 9 বছরের স্বৈরাচারী শাসন এবং রাজনৈতিক আন্দোলন দমনে কঠোর বল প্রয়োগ। এরশাদের পরে এলেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 1991 থেকে 1996 প্রথম দফা এবং 2001 থেকে 2006 দ্বিতীয় দফা। দুবারের তার শাসনকালে সাফল্য ছিল মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করে শিক্ষার হারে বড় পরিবর্তন আনা। তবে ব্যর্থতাও ছিল, বিশেষত 2001 থেকে 2006 এই সময়ে দেশে চরমপন্থী উত্থান এবং হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির ব্যাপক অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। খালেদা জিয়ার পর শেখ হাসিনা 1996 থেকে 2001 এবং 2009 থেকে 2024 এই 2 দফায় তার শাসনকালে সাফল্যগুলির মধ্যে ছিল পদ্মা সেতু, মেট্রো রেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, মহিলাদের স্বনির্ভরতা এবং আয়ের ব্যাপক উন্নতি এবং বিশেষত গার্মেন্ট সেক্টরে বাংলাদেশকে বিশ্বমানে তুলে নিয়ে যাওয়া। তবে তার ব্যর্থতাও অনেক ছিল। গণতন্ত্রের সংকোচন, বিরোধী দলগুলির দমন ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তারই ফলশ্রুতি 2024-এর ছাত্র আন্দোলনে ব্যাপক প্রাণহানি। সবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন সরকার 2024 থেকে বর্তমানে। তার আমলে বলার মতো সাফল্য সেরকম কিছু নেই, তবে ব্যর্থতা বা চ্যালেঞ্জ অনেক, যেমন আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি, ব্যাপক অবনতি, ব্যাপক ধর্মীয় অসহিষ্ণুতা, সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি, রাজনৈতিক বিশৃঙ্খলা, এরকম প্রচুর অভিযোগ আছে তার বিরুদ্ধে। তবে এটাও বলতে হয় যে তার তত্ত্বাবধানেই বাংলাদেশে নবতম নির্বাচনটি হতে যাচ্ছে। 2024-এর রাজনৈতিক পরিবর্তনের পর 2026-এর নির্বাচন বাংলাদেশের জন্য এক মহা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। কেন এই নির্বাচন প্রয়োজন? কারণ একটি দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিতিশীলতার পর জনমতের প্রতিফলন ঘটা এবং গণতান্ত্রিক ধারাকে সুসংহত করাটা জরুরি। তবে এই নির্বাচন কি সুষ্ঠু হতে পারে? সেটি সম্পূর্ণরূপে নির্ভর করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ার উপর। নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনী আইন সংশোধন এবং সব রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে 2026 হতে পারে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের একটি। কিন্তু এ যাবৎকাল অবধি এই সমস্ত বিষয়গুলি নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার তথা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে। তাই নির্বাচন কতটা স্বচ্ছ হবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। বাংলাদেশের ইতিহাস যেমন গৌরবের তেমনি চড়াই উতরাইয়েরও।
54 বছরের এই দীর্ঘ পথ চলায় এই দেশ অনেক কিছু হারিয়েছে, আবার অর্জনও করেছে অনেক। 2026-এর নির্বাচন কেবল ক্ষমতা বদলের পালা নয়, বরং এটি একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার। সাধারণ মানুষ এখন চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে এবং একটি প্রকৃত জবাবদিহিমূলক সরকার দেখতে। আপনাদের কি মনে হয় 2026-এ বাংলাদেশে কি একটি অবাধ নির্বাচন সম্ভব? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।